এবার আসবো নিঃসন্দেহে জ্যোতি মালহোত্রার কথা। একবার নয়, তিনবার পাকিস্তান থেকে ঘুরে এসেছেন। আজকে একেবারে স্পষ্ট এফআইআরে যা দেখা যাচ্ছে, আইএসআইয়ের আধিকারিকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, পাকিস্তানের প্রতি কতখানি আবেগ আছে তার প্রত্যেকটা ভিডিও থেকে পরিষ্কার। সেটা থাকতেই পারে, কিন্তু এফআইআরের স্পষ্ট করে কি কি অভিযোগের কথা বলা হলো এই প্রথম প্রতিবেদনে দেখাবো। জন্ম ভারতে, বেড়ে ওঠা ভারতে, কিন্তু সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে হরিয়ানার মেয়ে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার পাকিস্তান যোগ। গোয়েন্দা সূত্রে দাবি, এবার সামনে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসার আলী হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট, যেখানে আইএসআই অফিসার আলী হাসান লিখছেন, কোনো আন্ডারকভার ব্যক্তি যেমন আরে বোঝা যায় দেখে আপনাকে কিভাবে বেরোতে হতো বা তাকে ভেতরে নিয়ে আসতে হতো এটা আমার বিষয়। তাকে গুরুদ্বারায় ভেতরে নিয়ে আসতে হতো, আপনাকে রুমে দুজনকে বসিয়ে নিতে হতো, এখন লেগে থাকো। গোয়েন্দা সূত্রে দাবি, আইএসআই এর এই অফিসারই জ্যোতিকে পাকিস্তানে বেড়ানোর এলাহি বন্দোবস্ত করে দেয়। 2023 সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার পর জ্যোতিকে পুলিশি নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছিল। পাকিস্তানে থাকাকালীন রানা শেহবাজ ও শাকির নামে নতুন দুজন আইএসআই অফিসারের সঙ্গে পরিচয় হয় জ্যোতি মালহোত্রার। কারুর যাতে সন্দেহ না হয় তার জন্য এই শাকিরের নামই নিজের ফোনে জট রন্ধাওয়া নামে সেভ করে জ্যোতি। এরপর পাকিস্তান থেকে ফিরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তাদের সঙ্গে যোগাযোগ রাখত হরিয়ানার এই তরুণী। কোনো পাকিস্তানি লোককে যদি এখানে সোর্স করে পাঠায়, হ্যাঁ, তার পক্ষে সেই জায়গায় ধাতস্থ হতে সময় লাগবে। কিন্তু আমার দেশের নাগরিক যদি স্বেচ্ছায় আমার ওই দেশের হয়ে কাজ করছে, শত্রু দেশের হয়ে কাজ করছে, তার কাছে ওইটা অনেকটা সোজা, অনেকটা জায়গায় অ্যাক্সেস হয়েছে। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান নাগরিক, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখানেই শেষ নয়, জ্যোতির শয়ে শয়ে ভিডিওর মধ্যে রয়েছে এই ভিডিওটিও, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের সঙ্গে কথা বলছেন জ্যোতি। सत श्री अकाल। किवें हो जी मैम? मैं बिल्कुल ठीक, तुसी कैसे हो? मैं बहुत वधिया। ते सर नूं मैं उस दिन मिली सी, बहुत चंगा लग्या जिहड़े तुसी इत्थे अरेंजमेंट कीते होए हैं साडे लई, और काबिले तारीफ। পুলিশ সূত্রে খবর, জ্যোতির 3টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ফোন এবং ল্যাপটপের মধ্যেই আসল তথ্য ভান্ডার লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। জ্যোতির ল্যাপটপ এবং মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেনসিক তদন্তের জন্য, কারণ তদন্তকারীদের অনুমান জ্যোতির ফোন থেকে দিল্লির পাক হাইকমিশনের আধিকারিক দানিশ ও অন্যান্য আইএসআই আধিকারিকদের চ্যাট মুছে ফেলা হয়েছে। পাকিস্তানে যাওয়ার কারণটা আমার মনে হয় উনি ট্রেনিং নিতে গিয়েছিলেন। কারণ যখন একজন দুজন স্পটিং করে তারপরে কোনো একজনকে ওরা ঠিক করে যে এনাকে দিয়ে আমরা কাজটা করাবো, তখন তাকে অল্প ট্রেনিং দেওয়া হয়। কীরকম ট্রেনিং দেওয়া হয়, কি করে ফটো তুলতে হবে, কি করে যারা মানে যেসব মানুষজনের দরকার পাকিস্তানকে, ধরুন কোনো আর্মির লোক বা কোনো সায়েন্টিস্ট, কি করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কি করে প্রমাণ রাখতে হবে যাতে পরে তাদের ব্ল্যাকমেল করা যায়। এবং এর জন্য উনি লম্বা থাকছিলেন পাকিস্তানে, নিশ্চয়ই ট্রেনিং, আমার আন্দাজে বলছি। এইসব খতিয়ে দেখে কি জ্যোতির সব কীর্তি সামনে আসবে, সেটাই এখন দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। আমি ডক্টর সব্যসাচী মিত্রের কাছে আসবো যে এই যে হরিয়ানার একটা দুকামরার ফ্ল্যাট থেকে সরাসরি জ্যোতি মালহোত্রা পৌঁছে যাচ্ছেন কোথায়? পৌঁছে যাচ্ছেন নওয়াজ শরীফের বাড়িতে, তার মেয়ের সঙ্গে ছবি তুলছেন। নো ওয়ান টু সেলিব্রিটি, একেবারে একটা বিলাস ব্যসনে ঘেরা জীবন, খুব সাধারণ জায়গা থেকে। আমি কালকেও বলেছিলাম যে যেখানে আমাদের শুধু খটকা নয়, আমাদের অত্যন্ত খারাপ লাগার জায়গা আছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক, পাকিস্তানি নাগরিক নন, বাংলাদেশি নাগরিক নন, ভারতীয় নাগরিক যখন তার দেশে যাবতীয় তথ্য তুলে দিচ্ছেন পাকিস্তানের হাতে, তখন নিঃসন্দেহে দেশের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার বড় অভিযোগ ওঠে। এই এফআইআরের ছত্রে ছত্রে লক্ষ্য করবেন সেই অভিযোগের প্রতিফলন। খুব দ্রুত ওপরে ওঠার জন্যই কি এই শর্টকাটটা বেছেছিলেন জ্যোতি মালহোত্রা? ডক্টর মিত্র কি বলেন? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আজকে এলাম। সেটা হচ্ছে যে এসপিওনাজ বলে ইংরেজিতে একটা শব্দ আছে, এবং আরেকটা শব্দ পরবর্তীকালে তৈরি হয়েছে, সেটাকে বলা হয় সেক্সপিওনাজ। অর্থাৎ এসপিওনাজ মানে কোনো একটা দেশের মধ্যে ঢুকে আরেক দেশের নাগরিক যখন সেই দেশটাকে স্পাইং করে বিপদে ফেলতে পারে অথবা ইমপ্লোড করাতে পারে, সেটাকে বলে এসপিওনাজ। এইখানে যুক্ত হয় রোম্যান্টিসিজম অর ফিজিক্যাল ফ্যান্টাসিস।
এরা, আমি যেটা বাড়ি থেকে বেরোনোর আগেও বললাম, দেখুন আমাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে আমরা তো মনের ভেতরে ঢুকে দেখতে পারি না, আমরা যেটা বুঝতে পারি যে এই মানুষটা কি কাজ করছে সেই কাজের মাধ্যম থেকে আমরা ব্যাকট্র্যাক করতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এইটুকুনি বলতে পারবো যে এই মেয়েটা ছোটবেলা থেকে কীরকম ছিল এবং উইথ 80 to 90% সার্টেনটি আমাদের এটা বলা সম্ভব। আমাদের হিউম্যান ব্রেইন যেটা আছে সেটা করে কি, রিস্ক ভার্সেস বেনিফিটটাকে অ্যাসেস করতে থাকে সব সময়। কিন্তু কিছু এইরকম লোকের ব্রেন আছে যেখানে দেখা যায় তাদের কাছে রিস্কটাও বেনিফিট, অর্থাৎ এই যে রিস্ক টেকিং বিহেভিয়ার তার ব্রেন প্রসেস করছে কিন্তু এটা একটা বেনিফিট হিসেবে, এবং এইখানেই আসে নানা রকম জিনিস উইচ ইনক্লুডস সেক্সপিওনাজ এবং নিজের দেশের প্রতি একটা বিরোধ, মানে যে কারণেই হোক আমি এইখানে আমি ঢুকে যাব, এবং দ্যাট ইজ সো এক্সাইটিং ফর দেম, ওদের কাছে এটাই হয় রিওয়ার্ড। এই রকম জায়গা থেকে আপনি যেটা বললেন, আজকে আমি আরও দেখছিলাম যে ওনার বাবার একটা ইন্টারভিউ দেখছিলাম, খুব মডেস্ট একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং মোস্ট লাইকলি আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি যে এর গ্রোথ প্যাটার্নটা কি হয়েছে। মোস্ট লাইকলি যেটা হয়েছে যে এ ছোটবেলা থেকে খুব স্টাবার্ন এবং অপোজিশনাল, এবং যা সমাজ চায় সেটার উল্টোটা করে অভ্যস্ত। সেইখান থেকে বাড়তে বাড়তে হয়তো বাড়ি ছেড়েও চলে গেছে, এবং নানা এরকম কাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু সে বাড়ির থেকেও বিতাড়িত হয়েছে। পরবর্তীকালে আমাদের দেখা যায় যে সবচেয়ে বড় হিউম্যান ব্রেন রিওয়ার্ড সিস্টেম হচ্ছে সেক্স অ্যান্ড মানি, এবং এই দুটোই এইরকম একটা কাজে কিন্তু পরিপূর্ণভাবে উনি পেয়েছেন। দেখুন আমাদের যে জেমস বন্ডের বইগুলো দেখি, হ্যাঁ, সেখানে কোয়ান্টাম অফ সোলেস হোক আর অন্য কোনো বই হোক, এখানে এই ড্যানিশ যে এই পাকিস্তান এক ড্যানিশ বন্ডকে পাঠিয়েছে, একে অ্যাট্রাক্ট করেছে, এবং ওনারা জানেন যে কীরকম লোককে অ্যাট্রাক্ট করা যায়, এবং সেই রকম লোককেই কিন্তু ওনারা অ্যাট্রাক্ট করেন, এবং এর যে পার্সোনালিটি সেটা একদম টোটালি ফিট করছে অ্যাট্রাক্ট হওয়ার জন্য। এবং ডক্টর মিত্র শুধু জ্যোতি নয়, এই রকম 20 জনের একেবারে কালকে 11 ছিল, এখন শুনছি 20, এদের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা আইডেন্টিফাই করেছেন এবং সমাজের বিভিন্ন স্তরে এদের ছড়িয়ে রাখা আছে। এদেরকেই বিভিন্ন দেশ অ্যাট্রাক্ট করে, অর্থাৎ যারা স্পাইং করে তাদের কাছে এরাই হচ্ছে দি আইডিয়াল ক্যান্ডিডেট। কারণ এই যে বললাম না, অপোজিশনাল হয়, কোনো লকে ফলো করে না। আমি একটু আগেই কথা বলছিলাম যে এই জ্যোতির যদি এখন 10 ইয়ার্স একখানা সেন্টেন্স হয়, এবং সেই 10 ইয়ার্সের সেন্টেন্সের জন্য কিন্তু এ ওয়েট করে আছে, কারণ সে ভাবছে যে এই 10 ইয়ার্স সেন্টেন্সটা আমার কতটা এক্সাইটিং হতে পারে। সুতরাং এদের না আছে কোনো ভয়, না আছে কোনো ভীতি। আমাদের সাধারণ মানুষের যে ভয় ভীতি বলে আমরা যেটা ভাবি কিংবা জানি, এদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা রিওয়ার্ড। একদম ডক্টর মিত্র যা বলছেন, আমি বলছি ভয় ভীতির সঙ্গে আরেকটা শব্দ এফআইআরটা মন দিয়ে পড়লে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লোভ। রাতারাতি ওই 2 কামরার ফ্ল্যাট থেকে প্লেনের বিজনেস ক্লাস, ঘন ঘন বিদেশ যাত্রা, বৈভব, এটা কোথাও একটা খুব দ্রুত জ্যোতি মালহোত্রাকে আকর্ষণ করেছিল। ঠিক কতটা জীবনযাত্রা পাল্টেছে আমি পরের প্রতিবেদনে দেখাবো। দেখে কেউ বিশ্বাস করবে এই মেয়ে একদিন একটা কোচিং ইনস্টিটিউটের মামুলি রিসেপশনিস্ট ছিল? হ্যাঁ, পাকিস্তানের চর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার ক্যারিয়ার শুরুটা হয়েছিল এভাবেই, তারপর উত্থানটা রকেট গতিতে, যেটা তখনই অনেকেরই চোখে লেগেছিল। এখন জ্যোতি মালহোত্রা পাকচর সন্দেহে গ্রেফতার হওয়ার পর অনেকে দুয়ে দুয়ে 4 করছেন। হরিয়ানার হিসারে ছিমছাম বাড়ি, রংচটা দেওয়াল, পুরনো আসবাব। সেই জ্যোতি মালহোত্রাকে ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখা যেত দামি দামি পোশাক পরতে, 5 তারা হোটেলে থাকতে, ফ্লাইটের বিজনেস ক্লাসে ভ্রমণ করতে, ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চড়তে। কিন্তু এই পরিবর্তন হলো কিভাবে? এইখানে যদি আপনি এই জ্যোতি মালহোত্রা যদি আপনি কেসটা এখনও পর্যন্ত যেটু জানা যাচ্ছে, সে ও নিজে গিয়েছিল পাক অ্যাম্বাসিতে। ওইখানেই দেখবেন অ্যাম্বাসিতে বেশ কিছু এসপাইনেজেড ইন্টেলিজেন্স অফিসার ওখানে থাকে। তারা যখন দেখেছি একটা স্মার্ট গার্ল এবং একটা ইউটিউবার, আমাদের থিওরিতে বলে যে বাই দ্য ম্যান ফার্স্ট দেন দ্য ইনফরমেশন, অর্থাৎ আপনার লোকটাকে প্রথম কেন, তারপরে ইনফরমেশন কিনবে, তারপর তাকে টাস্কিং দেবো।
বৈভবে ভরা জীবনযাপন দেখলে বোঝার উপায় নেই যে হরিয়ানার এক সাধারণ পাড়ায় এরকমই ছোট একটি ঘরে থাকতেন জ্যোতি। ইতিমধ্যেই পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দুবাই ঘোরা হয়ে গেছে তার। প্রশ্ন উঠছে, এত টাকা কোথায় পেতেন জ্যোতি? বিদেশ বিভুঁইয়ে ঘোরার লক্ষ লক্ষ টাকা তার কাছে আসতো কোথা থেকে? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রোজগার থেকে কি এই জীবনযাপন সম্ভব? এত পয়সা খরচা করছে, এই সোর্স অফ ইনকামটা কোথার থেকে আসছে? তাকে টাকা দিয়েছে, টাকা না দিলে সে কাজ করবে না। তো সেই টাকার বিনিময়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যকলাপ করাটাই একটা অত্যন্ত গুরুতর অপরাধ। জ্যোতির বিদেশ ভ্রমণের পেছনে কি লুকিয়ে আছে অনেক রহস্য? তা ভেদ করতেই এবার জ্যোতির বিদেশ ভ্রমণের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। কাল বিস্তারিত আলোচনা করেছি। 4 বার পশ্চিমবঙ্গে এসেছেন জ্যোতি এবং 3 বার কলকাতায়। করোনেশন ব্রিজ, চিকেন স্নেক, একেবারে মাইনিউট তার ভিডিওতে প্রত্যেকটা ছবি থেকে বোঝা যাচ্ছে। ভিডিও করেছেন ব্যারাকপুরের একটি বিখ্যাত বিরিয়ানির দোকান নিয়ে, অথচ পুরো ভিডিওটা শুরু হচ্ছে যে শিয়ালদা স্টেশনে কোথায় দূরপাল্লার ট্রেন ছাড়ছে, কোথায় মেল লাইনের ট্রেন, কোথায় শিয়ালদা সাউথ, কোথায় ডিসপ্লে বোর্ড, যাতে করাচি বা ইসলামাবাদে বসে কেউ নিখুঁত একটা শিয়ালদা স্টেশনের ম্যাপ আঁকতে পারবেন। আর অ্যালিবাইটা কি? অ্যালিবাইটা কখনো বিয়ে বাড়ি, যেটা এই পশ্চিমবঙ্গে, এবং কখনো বিরিয়ানির দোকান। পরের প্রতিবেদন। এক কথায় স্ট্রিট স্মার্ট হালফিলে ট্রাভেল ব্লগাররা যেমনটা হয়, কিন্তু সেই ব্লগিং এর আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠেছে ধৃত জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। উদ্বেগের বিষয় হলো, পাক চর সন্দেহে গ্রেফতার হওয়া এই জ্যোতি একাধিকবার এ রাজ্যে এবং কলকাতায় ঘুরে গেছে। Hey guys, दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा आइकॉनिक बिरयानी खाने। সম্ভবত চলতি বছরের 6 ফেব্রুয়ারি শেষবার কলকাতায় এসেছিলেন জ্যোতি মালহোত্রা। তার ইউটিউব চ্যানেলে ট্রাভেল উইথ জোতে এখনো তার ভিডিও জলজল করছে। Hey guys, what's up? This is your Jo. Welcome to the channel Travel with Jo. दोस्तों, आपने देखा कि मैं दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। 6 ফেব্রুয়ারি বেলুড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জ্যোতি। তার সঙ্গে ছিলেন আরেক ব্লগার মোহিত সিং। এই হলো সেই অনুষ্ঠানের ভিডিও। পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রা একটি বিয়ের অনুষ্ঠানের ভ্লগ করার জন্য তিনি বেলুড়ের একটি মলে, এই যে অনুষ্ঠান হলটি রয়েছে সেখানে এসেছিলেন। সকালে হলদির অনুষ্ঠান এবং সন্ধ্যাবেলায় বিয়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্যোতি। সূত্রের খবর, বিয়ের রাতে রঙ্গোলি মলের এই অনুষ্ঠান বাড়িতেই ছিল জ্যোতি। बंगाल में स्पेशली कोलकाता में आई, यहाँ का पुचका नहीं खाया। ব্লগে দেখা গেছে আরেক ইউটিউবার সৌমিতকে সঙ্গে নিয়েই শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুর গেছিল জ্যোতি। সেখান থেকে ব্যারাকপুরের নামি একটি বিরিয়ানির দোকানে। এবার নেক্সট इनको ले जाएंगे दादा मोदी, मेरी खुद की फेवरेट बिरयानी वही की है। कोई भी कोलकाता आ रहा है ना, मस्ट ट्राई दिस, मजा आ जाएगा। আমার তো এই একটাই কোশ্চেন বারবারই, যে ওনারা তো 12টা 12:30 বেরিয়েছে, কিন্তু সারাপুরি দেখাচ্ছে সন্ধ্যেবেলার টাইমটা, ইভিনিং রাত হয়ে গেছে, লাইট জ্বলছে। এই 12টা থেকে 6টা 6:30 7টা 6-7 ঘন্টা কোথায় ছিল? কি কি ফটো তুলেছে? আটবাগান যে বেঙ্গল আমাদের সারা বাংলার হেড অফ পুলিশের আর ডান দিকে পড়ছে আমাদের আর্মি বেস ক্যাম্প। সব 12টায় বেরিয়ে 1টা বেরিয়েছে, 1:30টার মধ্যে পৌঁছাবে, রাত হবে কেন? পরের দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটে রাজ্য ছাড়েন জ্যোতি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলায় কি শুধু বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিল জ্যোতি, নাকি এর নেপথ্যেও ছিল অন্য কোনো বিশেষ উদ্দেশ্য? আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সলিলদা, দেখো, এই মহিলা এর কিন্তু এর টার্গেট হচ্ছে ওয়েলথ, উইজডম অ্যান্ড ওয়ার্ক, এবং অ্যাট এনি এক্সটেন্ট, এবং তার জন্য মরাল টার্পিচুড বলো এবং রিস্ক বলো, কোনো কিছুকে পরোয়া করবে না। দেখো, তুমি আইএসআইয়ের মতো যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা মানে সবসময় ওত পেতে আছে ভারত, তার জন্য মানে শি ক্যান সোল্ড আউট দ্য মাদারল্যান্ড। ওর পরোয়া করে না, ওর বাবা পর্যন্ত খোঁজ রাখে না। ও কিন্তু খুব সাধারণ ঘরে। কিন্তু আমি যদি প্রশ্নটা আপনাদের দিক থেকে নিয়ে যাই, যে একজন ট্রাভেল ব্লগার
তিনি সমস্ত জায়গায় এবং তার হিস্ট্রি মুহূর্তের মধ্যে যে কোনো সিকিউরিটি পার্সোনালকে দেখিয়ে দিচ্ছেন যে আমি 2000 ট্রাভেল ব্লগিং করেছি। তো যার ফলে তার যে কোনো জায়গায় অ্যাক্সেসটা অনেক মানে কত মানে এ তো বাছার উপায়টা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। সেন্ট্রালাইভি যেটা করেছে ট্র্যাকিং করতে অনেক টাইম নিয়ে নিয়েছে, কারণ 22শে এপ্রিলের পর থেকে এরা হঠাৎ জেগে উঠেছে। হঠাৎ জেগে উঠছে এই কারণে, চরম ব্যর্থতা এই কারণে বলছি, তুমি দেখো গত 2 বছর ধরে অলমোস্ট নিয়ারলি 2 বছর যে সমস্ত বাড়িগুলো আমাদের কাশ্মীরের মধ্যে যেগুলো আছে, শোপিয়ানের মধ্যে আছে, যেখানে যেখানে আছে, যেখানে যেখানে বাড়িগুলো ডিমলিশ পর্যন্ত করা হয়েছে, এগুলো যদি পুলিশের ভিজিলেন্সটা থাকতো না তাহলে দিস 22শে এপ্রিল কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। খালি তাই না, তোমার 22শে এপ্রিলের ঘটনা, 24শে এপ্রিল কেক নিয়ে সেই এর স্পায়োনেজ নেটওয়ার্কটা এমন, সেইখানে গিয়ে তার সঙ্গে গিয়ে পাকিস্তান এম্বাসিতে গিয়ে দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে মিট করছে হাসতে হাসতে তার সঙ্গে, এবং ডাইরেক্ট কানেকশন কিন্তু ওর রয়েছে আইএসআই এর সঙ্গে। বেশ, সলিলদা এত বলছেন, আমি একটা শুধু জ্যোতির একটা বক্তব্য দেখাই। পেহেলগাঁও কাণ্ডের পর এই সোশ্যাল মিডিয়ায় ঠিক কি বলেছিলেন জ্যোতি মালহোত্রা, দেখুন। टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई, वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। আমার বক্তব্য একটাই, এটা শুধুমাত্র জ্যোতি মালহোত্রা কিন্তু একটা স্লিপার সেল, ওর পেছনে বারবার বলা হচ্ছে আইএসআই কানেকশন, ইন্ডিয়া গভর্নমেন্টেরও নিশ্চিতভাবে বেশ কিছু লোক এর সঙ্গে যুক্ত আছে, না হলে এতদিন পর্যন্ত সে ছাড় পেয়ে থাকলো কি করে? পাকিস্তান এম্বাসিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, সে বারবার করে যাচ্ছে, ওখানে গিয়ে মরিয়ম শরীফের সঙ্গে দেখা করছে, এই রকম একটা ইম্পর্টেন্ট জায়গার ভ্লগারে দিচ্ছে, সে বিভিন্ন ইউটিউবে দিচ্ছে। এটা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনো মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খেয়াল করলো না, নাকি খেয়াল করতে দিল না? ইন্ডিয়ান ইউটিউবারের সঙ্গে একজন এক্স প্রাইম মিনিস্টারের মেয়ে সে ভিডিও করছে, মানে অত্যন্ত অস্বাভাবিক। পরিষ্কার বলি যে আপনি এটা খুব সাধারণ একটা ঘটনা নয়, এটা হতে পারে না। আপনি অন্য দেশের ফ্রিকোয়েন্ট ট্রাভেল যারা আমরা করি, আমরা দেখেছি যে আপনি বারবার থাইল্যান্ডে যাচ্ছেন বা ভিয়েতনামে যাচ্ছেন বা ইংল্যান্ডে যাচ্ছেন, সেটার সঙ্গে এই পাকিস্তান আপনি 9 বার যাচ্ছেন একটা স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে, একটা কম সময়ের মধ্যে। এটা এত সহজ বিষয় না। পাকিস্তান এমবাসি তাকে সহজ এক্স্যাক্টলি সহজ বিষয় না, উল্টো দিক থেকে তুমি চাইলেও পাবো না, 9 বার ভিসা পাবে না। কান্ট্রিজের মধ্যে পাকিস্তান ট্রাভেল। আর 2 নম্বর কথা হচ্ছে যারা ভারত সরকারের তো এটা অনেক আগেই দেখা উচিত ছিল যে পাকিস্তান এমবাসিতে তার ফ্রিকোয়েন্ট যাতায়াত, কোথাও সিরিয়াস সিকিউরিটি ল্যাবস অনেকদিন ধরে বসে আমাদের দেশে করছিল। এটা দেশের সুরক্ষার প্রশ্নে আমরা সবাই ভারত সরকারের পাশে আছি, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা তখন ওঠে যখন এই ইউটিউবার যে কথাগুলো সৌম্য বললো, এটা তো ভ্যালিড প্রশ্ন, কিন্তু মুশকিলটা হচ্ছে দেখুন এরপরও এই মহিলা ধরা পড়তো না। আমি যতটুকু জানি যে একজন নেট নাগরিক ওয়েক আপ কল দিয়েছিলেন, তিনি টুইট করেছিলেন এনআইএ কে ট্যাগ করে যে এই পার্টিকুলার ব্যক্তিকে যাকে পাকিস্তান পাক দূতাবাসে যাকে ভারত সরকার সতর্ক করেছে, বরখাস্ত করতে বলেছে, তার সাথে দেখা গিয়েছে এবং তারপরেও সে পাকিস্তান গিয়েছে, ফ্রিকোয়েন্টলি দেখা গিয়েছে, যাকে ভারত সরকার সতর্ক করেছে, একে তদন্তের আওতায় আনা হোক। একজন নেট নাগরিকের ওয়েক আপ কল ছিল। তারপরে এনআইএ, আমি আবারও বলছি ভারত সরকারের পাশে আমরা সকলে আছি, কিন্তু এটাও এজেন্সিকে বুঝতে হবে, এজেন্সির কাজ শুধুমাত্র পলিটিক্যাল পার্টিদের হ্যারাস করা হতে পারে না। বিরোধী রাজনৈতিক দলকে হ্যারাস করতে থাকলে এজেন্সির কর্মদক্ষতা কমতে বাধ্য। এজেন্সিকে ফ্রি হ্যান্ড কাজ করতে দাও, তারা ভারতবর্ষের বুকে গ্রহণ করবে পৃথিবীর শ্রেষ্ঠ এজেন্সি এনআইএ। কিন্তু এনআইএ কে যদি পলিটিক্যাল ইউজ করা হয়, তাহলে মনে আছে গতবার ভোটের সময় করে সেই রোবোটিক ডিভাইস দেখা গিয়েছিল, 6টা কই মাছ বেরিয়েছিল, ওই জায়গায় এজেন্সি পর্যবেক্ষিত না হয়। দেশের সরকারের পাশে সবাই আছে। সুমনা, আমিও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছি। আমি চাই ভারতীয় জনতা পার্টি আমার শুধু মনে পড়ে গেল 2011 আগে বামফ্রন্ট সরকারের স্লোগান ছিল আপনাদের সরকার আপনাদের পাশে। আমি বলে সেইটা মনে পড়ে, ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের ঠিক পাশেই হচ্ছে এসটিএফ এর অফিস হয়েছে। তারা সারাদিন বিজেপির কোন নেতা কি করেন এদিকে নজর না দিয়ে কত লোক বাংলাদেশ যাচ্ছেন। পাকিস্তানের এই ঘটনার সময় বাংলাদেশের সাথে কাদের কাদের হঠাৎ সখ্যতা বেড়েছে, কারা সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ে এদেরকে সমর্থন করছেন, কারা বলছেন আজাদ কাশ্মীর চাই, তাদের ব্যাপারে এবার থেকে নজরদারিটা একটু বাড়ান।
না হলে এই ঘরে এসে বিরিয়ানি খেতে খেতে সেই রাস্তার সাথে পলিটিক্যাল লিগে চলে যাবে। এটা তো নিজের পুলিশকে বলতে বলুন। একটা যেটা আমার ধারণা আমাদের সবার কাছেই আক্ষেপের, সেটা হচ্ছে যে পাকিস্তান কোনো ফলস আইডেন্টিটি তৈরি করে কাউকে আমাদের ওদের কোনো নাগরিককে আমাদের দেশে প্লান্ট করলো এবং সে এখানে বসে পাকিস্তানের হয়ে কাজ করছে, সেটা একটা জিনিস। কিন্তু ভারতের মাটিতে জন্মে ভারতের জল হাওয়ায় বড় হয়ে একজন ভারতীয় নাগরিক সে ভারতে বসে যদি সত্যি এটা করে থাকে, এইটা যত না রাগের ক্ষোভে তার থেকে বেশি যন্ত্রণা আমাদের কাছে। দ্বিতীয় কথা, এটা আমি একটা আশঙ্কার জায়গা থেকে বলছি, যদি এটা আমি দেখুন সবই প্রমাণ সাপেক্ষ, আমি এক কথায় বলে দেবো না যে এখনো তো যতটা আমাদের সামনে এসে সেটাই ধ্রুব সত্য কিনা, কিন্তু বলছি এটা যদি সত্যি হয়ে থাকে, এবং আমি খালি জ্যোতি মালহোত্রা বলে এই ভদ্রমহিলা বলছি না, যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, দেখা যাবে যে এরা কেউই কিন্তু ভারতের কোনো অফিসিয়াল নয় বা কোনো মানে পজিশন অফ পাওয়ারে নেই। আমি কথাটা এই কারণে বলছি সুমনদা, শুধুমাত্র শিয়ালদা স্টেশনের গ্লোসাইন বোর্ডের ছবি তোলার জন্যই পাকিস্তান এত লোক রাখছে, নাকি তারা আরও এমন কিছু তথ্য পাকিস্তানকে দিচ্ছে, তারা দিতে পারছে, কেননা তাদের কাছে এই তথ্যগুলো পাওয়ার ভারতের মধ্যেই আরো অনেক সোর্স রয়েছে। এইটা যদি হয়ে থাকে সেটা কিন্তু, নাহলে ব্যারাকপুরের ওই বিরিয়ানির দোকানের পাশে কোথায় একটা সেনাছাউনি দেখা যাচ্ছে, এইগুলো এখন গুগল দেখা যাচ্ছে। তবে আমরা বলছি তবে আমার এই আলোচনা থেকে আমার যেটা সবচেয়ে আশঙ্কাজনক লাগছে, আমাদের আলোচনা থেকে যেটা আশঙ্কাজনক লাগছে, যে শঙ্কুদা বললো যে ও পশ্চিমবঙ্গ সরকারের পাশে আছে, বুঝতে পারছি না ও আবার তৃণমূলে ঢুকবে কিনা। মানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের পাশে তুমি থাকতে চাও না, ওরা আমাদের উপর অবজারভেশন বাড়াবে, তোমাদের তো ছেড়ে দিয়েছে, আমাদের জেনে সারা দিন তোমরা আছে। তুমি কি আবার তৃণমূলে যাচ্ছ? আমি বলছি যে আপনি পেহেলগাঁওয়ে 4 জন যারা জঙ্গি এসে মানে হত্যা করে গেল, তাদেরকে যেমন আমরা আগের থেকে অনুমান করতে পারলাম না, আমাদের গোয়েন্দাদের ব্যর্থতা, তারপরেও তারা কোথায় আছে তাদের ধরতে পারলাম না, গোয়েন্দার ব্যর্থতা। আবার একইভাবে মানে যারা গুপ্তচর বৃত্তি করছে দেশে, তাদেরকেও আমরা ধরতে পারলাম না। তাহলে নজরদারির প্রশ্নটা বারবার আসছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 3টে অভিযোগ এই সময় এসছে এই এন্টার পিরিয়ডে। একটা হলো 1,86,000 মানে সেনাবাহিনীর স্বল্পতায়, অর্থাৎ মানে রেগুলার ফোর্স 1,86,000 গত কয়েক বছর নিয়োগ হয়নি, এটা খ হলো যে আপনি যদি কেন্দ্রের যে কোনো এজেন্সি বা রাজ্যের যে কোনো এজেন্সির দিকে তাকান, তাহলে নজরদারিটা দেওয়ার জন্য তো কর্মী লাগবে। মানে আমি বলছি অ্যাডমিনিস্ট্রেশনটা তো মিনিমাম দাঁড় করাতে হবে। আমাদের রাজ্য বা কেন্দ্র দুটো সরকারি জনপ্রিয়তা রাজনীতির দিকে যাচ্ছে, কিন্তু প্রশাসনের যে মূল ভিত্তিগুলো, যেটা নজরদারি করতে গেলে যে কর্মী বাহিনী লাগবে, প্রশাসনটাকে দাঁড় করিয়ে রাখতে হবে, সেইটা তো আমরা ভুলে যাচ্ছি। ফলে আপনি দিনের শেষে নজরদারি করবেন কি দিয়ে, কাকে দিয়ে? সবথেকে যন্ত্রণা, সবথেকে একদম উদ্বেগজনক যেটা, সেটা হচ্ছে শুধু জ্যোতি মালহোত্রা নয়, অনুমান সাপেক্ষ বিষয় নয়, সবাই বলতে পারেন যে সিস্টেমের মধ্যে অনেকে আছেন। জ্যোতির সঙ্গে যারা ধরা পড়েছেন, একের পর এক পরিচয় আমাদের সামনে আসছে, একেবারে তথ্য দিয়ে পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো, চমকে ওঠার মতো। আবার বলছি, এটা আমাদের কাছে যন্ত্রণার। তার কারণ এরা কেউ পাকিস্তান থেকে এদেশে চলে আসা পাকিস্তানি চর নয়, তারা আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের তথ্য প্রতিবেশী দেশের হাতে তুলে দিচ্ছেন। দুর্ভাগ্যের। ঝাঁ চকচকে ভিডিও, দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ছবি, দেখে বোঝার জো নেই, কিন্তু সেই জ্যোতি মালহোত্রায় পাক চর সন্দেহে এখন গড়াদের ওপারে। তবে সন্দেহভাজন পাকিস্তানি জাসুসদের তালিকায় জ্যোতি একা নেই। গোয়েন্দারা মনে করছেন এরকম আরও চর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে। ইতিমধ্যে আরও 11 জনকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের প্রোফাইল দেখলে চমকে উঠতে হয়। কেউ ছাত্র, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, তো কেউ আবার ব্যবসায়ী, যেমন পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা গজেলা এবং ইয়ামিন মোহাম্মদ। সূত্রের খবর, এই দুজনের সঙ্গে দিল্লির পাক হাই কমিশনের অফিসার দানিশের যোগ রয়েছে। এমনকি দানিশের সঙ্গে এই দুজনের আর্থিক লেনদেনের প্রমাণও মিলেছে। সন্দেহভাজন পাক চর হিসেবে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার দেবেন্দ্র সিং ধিল্লোকে। 2023 সালে কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে যাওয়া দেবেন্দ্র জেরায় স্বীকার করেছে পতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবি ও তথ্য আইএসআই অফিসারদের দিয়েছেন তিনি। এদের এই মুহূর্তে এদের যা আমি বলবালা দেখছি, তাতে বিরাট কোনো বড় কাউকে এরা এখনও ধরতে সক্ষম হননি। হ্যাঁ, ফটো তুলেছে, এদিক ওদিক গেছে, বাট আদারওয়াইজ অনেক সময় সিস্টেমের ভেতরেও অনেক লোক থাকে, সরকারি বড় বড় পদে লোক থাকে যারা এদের হয়ে কাজ করে, কখনো ওই হানি ট্র্যাপ, কখনো মানি ট্র্যাপ, কখনো অন্য ব্ল্যাকমেলিংয়ের জন্য। এবং সেই লেভেল অবধি আমার মনে হয় না এদের কেউ এখন অবধি আমি যা দেখছি মানে নানান রকম চ্যানেলে, ইন্টারনেটে, এখন অবধি সেইভাবে পৌঁছে। তবে দেখা যাক, আস্তে আস্তে তো রিপোর্টটা বেরোবে।
তালিকায় রয়েছে হরিয়ানার নুয়ার বাসিন্দা আরমান এবং একই এলাকার বাসিন্দা নওমান ইলাহি। এই দুজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচার করেছে বলে অভিযোগ। এছাড়াও পুলিশের জালে হরিয়ানারই সন্দেহভাজন মোহাম্মদ তারিফ, পাঞ্জাবের গুরদাসপুরে সুখপ্রীত সিং এবং করণবীর সিং এবং উত্তরপ্রদেশের বাসিন্দা শেহজাদ। এবিপি আনন্দ। নজরুল ইসলামের গানে আছে, রক্ষাকালীর রক্ষা কবচ আছে আমায় ঘিরে। অপারেশন সিঁদুরের পর আমরা দেখলাম সেই রক্ষা কবচের নাম কখনো সুদর্শন চক্র, কখনো হারপিদ্রোন, কখনো ব্রহ্মস। এই সব রক্ষা কবচের জোরেই আজ ভারতীয় সেনা সজোরে প্রত্যাঘাত এনেছে পাকিস্তানের মাটিতে, রুখে দিয়েছে পড়শি দেশের যাবতীয় অপচেষ্টা। আজ কিছু গুপ্তচরকে কাজে লাগিয়ে পাকিস্তান যতই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, দিনের শেষে ভারতীয় সেনা যেন সমস্ত চক্রান্তকারীকে বলতে বাধ্য করে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।